সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি 2014। ভয়েস মেরিনা থেকে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আপনারা জানেন, শুধুমাত্র কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো নিয়ে আমরা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করে আজকে এই আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক বাকখালী পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব ফজলুল কাদের চৌধুরী। জনাব ফজলুল কাদের চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই পত্রিকার শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক বাকখালী, সংখ্যালঘুদের উপর হামলায় সর্বত্র ক্ষোভ। কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীর বাসভবনে গুলিবর্ষণ, নিরাপত্তা জোরদার। কক্সবাজার আদালতে আইনজীবীকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় তোলপাড়। কুরুশকুলে সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ স্বামী স্ত্রী। পেকুয়ায় রোগী ভর্তি সিএনজি ভাঙচুর, সড়কেই মৃত সন্তান প্রসব। দৈনিক সৈকত, আসছে নতুন সরকার। দেশে বিদেশে চাপের মুখেও জামায়াতকে ছাড়তে রাজি নয় বিএনপি। নিউ ইয়র্ক টাইমসকে খালাদা, সময় হলেই জামায়াতের সঙ্গ দেয়া। সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ আজ। কক্সবাজারে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, বিচারকের সাথে অশালীন আচরণ, আইনজীবীকে হাত করা। দৈনিক কক্সবাজার বার্তা, আওয়ামী লীগ এখন ঘরে বাইরে চাপের মুখে। মহেশখালীতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাস। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। দৈনিক রূপসী গ্রাম, উখিয়াকে অস্থিতিশীল করার পায়তারা বিএনপির। দশম জাতীয় সংসদের সদস্যদের শপথ আজ। এরশাদের দোয়া নিয়ে বিরোধী নেত্রী রোশন, সমঝোতা হলেই সুস্থ হবেন এরশাদ। দৈনিক সমুদ্র বার্তা, সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ। অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তাফাকে গ্রেফতারের উত্তপ্ত আদালত করা। রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে উখিয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। রামুতে শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী। জনাব ফজলুল কাদের চৌধুরী, আমরা প্রায় পত্রিকায় আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক, এখানে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন দিক নিয়ে প্রধান শিরোনাম করেছেন। কোন কোন পত্রিকায় আপনি জানেন আজকে নবনির্বাচিত দশম সংসদ নির্বাচনের সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। পাশাপাশি আমাদের বিরোধী দলীয় নেত্রী হিসাবে, নতুন বিরোধী দলীয় নেত্রী হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। পাশাপাশি রাজনৈতিক যে অস্থিরতা, নির্বাচন পরবর্তী, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যে হামলা হয় প্রায় প্রতি নির্বাচনের পরপরই আমরা এই ঘটনাটা আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, এভাবে দেখতে পাচ্ছি। কেন সংখ্যালঘুদের উপর এই ধরনের ক্ষোভটা নির্বাচন উত্তর পরবর্তী পরিস্থিতিতে এইরকম হয়? এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার অভিমত। ধন্যবাদ দিলওয়ার চৌধুরী। আমি অত্যাচারটার বিষয়ে প্রথমে আলাপ করতে চাই। সংখ্যা গুরুদের উপর অত্যাচার দিয়ে শুরু হয়েছে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেটা আমরা বলি দুর্বৃত্তায়ন, সেটা শুরু হয়েছে আমাদের বিরোধী দলের এবং সরকারি দলের সাথে বনিবনা না হয়। একজন ক্ষমতায় থাকবেন, আরেকজন ক্ষমতায় যাবেন। এখানে দেশের জনগণ এবং দেশ গৌণ হয়ে গেছে। তাদের লোভ লালসার কাছে আমরা জনগণ এবং দেশ পরাজিত হয়েছে।
তারা এখন আমরা আরেকটা খবর দেখলাম যে কুরুস্কুলে একটা সিএনজির উপরে আক্রমণ হয়েছে এবং প্রসূতি রাস্তায় প্রসব করেছে। পেকুয়াতেও এরকম ঘটনা ঘটেছে এবং এটা সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর বিষয় না। যারা দুর্বৃত্ত, রাজনৈতিক সন্ত্রাসী, সেটা উপর থেকে শুরু হয় এবং সেটা প্রকাশ্যে বলা হয় যে দু একটা গাড়ি পুড়লে হবে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন যে, ওনার বিবৃতিতে বলেছেন যে দু একটা গাড়ি পুড়লে হবে না, আরো অনেক করতে হবে এবং অনেক মানুষ, ওনার ভাষাটা এরকম যে মানুষ মারতে হবে, সেটা ওই ওনার বিবৃতিতে সংখ্যা গুরু এবং সংখ্যালঘু ছিল না। সর্বত্র এই তাণ্ডব চলেছে, নির্বিচারে গাড়ি পোড়া হয়েছে, গাড়ির মধ্যে মানুষ ছিল, মানুষ পড়ে গেছে, শিশু ছিল, ঘুমন্ত অবস্থায় গাড়ি দাঁড়িয়ে ছিল। এইভাবে সবার উপর অত্যাচার শুরু হয়েছে, সবার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এখন ইলেকশনের পরে এক জায়গায় দুই এক জায়গায় আমাদের সংখ্যালঘুদের উপর বিশেষভাবে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তো প্রায় নির্বাচন পরবর্তী সময়ে এই ঘটনাটা দেখা যাচ্ছে। এই ব্যাপারে সরকারের কি পূর্ব থেকে কোনো ধরনের প্রস্তুতি থাকে না? এই চিন্তাটা কি তাদের মাথায় থাকে না এই জিনিসটা? কারণ তারাও তো দেশের নাগরিক, তাদেরকে রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। আমরা এটাকে ওভাবে বিশ্লেষণ করতে পারি যে সংখ্যালঘুদের উপর যখন অত্যাচার হবে বলে আমরা আশঙ্কা করি, প্রতিনিয়তই আপনি যেটা বলছেন যে নির্বাচন আগেও হয় পরেও হয়, এটা একটা নিয়মিত একটা ব্যাপারের মধ্যে, কিন্তু কোন সরকারই এই ব্যাপারে কোনো মাথা ঘামান বলে আমাদের মনে হয় না। আমাদের পুরী যাওয়ার পরে যখন সর্বস্ব লুট হয়ে গেল এবং ঘরবাড়ি পোড়ানো হলো, পরে পুলিশ এসে হাজির হলেন, অর্থাৎ রোগী মারার পরেই ডাক্তার সাহেব আসলেন এবং ওখানে একটা ক্যাম্পও করা হয়েছে। 3-4 দিন হয়ে গেল, 2 জন মানুষকে ওনারা গ্রেফতার করেছে। অথচ সবাই চিনে কারা এই কাজটা করেছে এবং ওরা, আমরা পত্রিকা দেখেছি যে ওরা হাতের আঙ্গুলে যে ইলেকশনের সময় রং দেওয়া হয়, ওটা দেখেছি যে তুমি কি ভোট দিতে গিয়েছিলে, হাত দেখাও, হাত দেখিয়েছে, ওখানে রঙে একটা চিহ্ন আছে এবং তাকে ওরা মারছে এবং এইভাবে প্রতি ঘরে লুটপাট চালানো হয়েছে, তাদের সবকিছু লুটপাট করে দেওয়া হয়েছে, তারপর ঘরে আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ ওরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং ওরা তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটাও জোরদার করেছে। আমরা এরপরে সরকারের অ্যাকশন দেখি কি অবস্থা আস্তে আজকে নতুন সংসদের সদস্যরা শপথ গ্রহণ করবেন, কিছুদিনের ইতিমধ্যে করে ফেলেছে, 10টার দিকে করেছেন, সকাল 10টায়। এরপরে নতুন সরকার গঠন করা হবে, সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মিনিস্ট্রি এবং ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। কেমন যাবে নতুন সরকারের দিনগুলো? এখন আমরা সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেটা বিশেষভাবে তিনি উল্লেখ করেছে, সেটা হচ্ছে উনি বলেছেন যে আমার প্রথম কর্তব্য হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং খুব দ্রুত সরকার গঠনের দিকে যাচ্ছে। আমাদের দেশ সরকার 12 তারিখে গঠিত হবে এবং আমার যে ধারণা, ওনারা আইন শৃঙ্খলার উপর যে খুব জোর দিচ্ছেন, সেটা হচ্ছে যে সরকার গঠনের পরপরই আমাদের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এই পর্যন্ত চালিয়েছে তাদের একটা তালিকা সরকারের কাছে আছে, কারা কারা এই কাজ করেছে এবং তাদের সবার তালিকা আছে এবং সবাইকে ধরাও হবে, তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে
এবং আমরা সাধারণ জনগণ রুদ্ধশ্বাসে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু যে ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র অচল করে দিচ্ছে। এবং যারা আমাদের বিরোধী দলের নেত্রী, মাননীয় বিরোধী দলের নেত্রী, তিনি একজন দেশনেত্রী খেতাবে ভূষিত এবং তিনি বিরোধী দলের নেত্রী, তিনি এবং তার দলের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ কোনো কোনো সময় সরাসরি বক্তব্যে সংবাদ সম্মেলনে অথবা কোন একটা লিখিত কাগজের মাধ্যমে ওনারা অবরোধ ডাকেন, হরতাল ডাকেন এবং ওনারা ঘুমান। ওনাদেরকে রাস্তা দেখা যায়, রাস্তায় মরে যায় সাধারণ মানুষ, ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যায়, সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে কষ্ট পায়, তাদের জীবন ধারণ কষ্ট করে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি ওয়ালা, বাস, সব জায়গায় সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আপনার কাছ থেকে আমি একটু ধারণা নিতে চাই। আপনি জানেন, হয়তো আমরা সকলে জানি, এই বর্তমান যে সংসদটা চলে যাচ্ছে, বিদায়ী সংসদ, এটার মেয়াদ হচ্ছে 24শে জানুয়ারি, শপথ গ্রহণ থেকে, সেই 2008 সালে 9 সালে। ইতিমধ্যেই নতুন সংসদের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে ফেলেছে। এই মুহূর্তে, অর্থাৎ আজ থেকে 24 জানুয়ারি পর্যন্ত দুইজন, একই আসনে দুইজন করে সংসদ সদস্য, অধিকাংশ আসনে, হয়তো অনেক আসনে হয়তো একই ব্যক্তি নির্বাচিত হয়েছে হতে পারে, অধিকাংশ আসনে দুইজন করে সংসদ সদস্য নির্বাচিত। এতে কি কোনো ধরনের সাংবিধানিক বা আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে কি মনে করেন? আমার তা মনে হয় না। এই জন্য যে প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন যে সংসদ ভেঙে দেন, রাষ্ট্রপতি সাথে সাথে সংসদ, আগে সংসদটাকে কিনতে পারে। এটা ওনাদের দুজনের ব্যক্তি, যে কোনো সময় সরকার। আচ্ছা, এরকম একটা ব্যাপার আছে নাকি? সেই ব্যাপারে আমার ধারণা কম। নতুন সংসদের সংসদ সদস্যরা শপথ গ্রহণের সাথে সাথে পুরনো সংসদ অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়, এই ধরনের কোনো এরকম আইনগত বিষয় আছে। দুইটা অপশন আছে, যারা শপথ নিয়েছেন সাথে সাথে আরেকজন সংসদ সদস্য নিয়ে থাকবেন। আর দ্বিতীয়ত, যদি চলমান অবস্থায় যদি সংসদ ভেঙে দিতে হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতিকে বলবেন, রাষ্ট্রপতি। দৈনিক কক্সবাজার জেলায় নির্বাচিত সাংসদদের শপথ আজ। এরশাদের দোয়া নিয়ে বিরোধী নেত্রী রোশন, আইনজীবীকে হাতকড়া করানোর প্রতিবাদ উত্তপ্ত আদালত এলাকা। পেকুয়ায় হরতালের রোগীবাহী সিএনজি ভাঙচুর, সড়কে প্রসূতির সন্তান। দৈনিক সমুদ্র কণ্ঠ, কক্সবাজার আদালত পাড়ায় নজিরবিহীন ঘটনা, বিচারকের সাথে অশুভ আচরণে আইনজীবী কাঠগড়ায়, প্রতিবাদে বিক্ষোভ, আদালত বর্জনের ঘোষণা। জামায়াত ছাড়ার ইঙ্গিত খালেদার। কুতুবদিয়ায় ধানের বাম্পার ফলনে বাঁশের ডোলের চাহিদা বৃদ্ধি। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে গুলি। আজকের কক্সবাজার বিজয়ী সংসদ সদস্যদের শপথ আজ। অপরিকল্পিতভাবে যত্রতত্র গভীর নলকূপ বসানোর প্রভাব, নিচে নামছে পানির স্তর, ঝুঁকিতে পর্যটন নগরী। রোহিঙ্গাদের দখলে টেকনাফের পাহাড়, সংখ্যালঘুদের নিরাপত্তায় হার্ডলাইনের প্রশাসন। দৈনিক আপন কণ্ঠ, মাদকের নগরী কক্সবাজার, হুমকির মুখে যুব সমাজ। আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদ উত্তপ্ত আদালত। আদালত পাড়ায় পকেটমারদের সীমাহীন দৌরাত্ম্য। আজকে অবশ্য আদালত পাড়া নিয়ে, কক্সবাজার আদালত পাড়া নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় প্রধান শিরোনাম করেছেন। একটা বিষয় বেশ দেখা যাচ্ছে, আমাদের কক্সবাজার জেলার আদালত পাড়া নিয়ে ইদানিং প্রায় দেশব্যাপী একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা মাঝে মধ্যে এই পত্র পত্রিকার মাধ্যমে সংবাদ শিরোনাম হয়ে আসছে। আমাদের কক্সবাজার জেলারও গতকালকে একটা অশুভ ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা যায়। এই ব্যাপারটা কেন আমাদের দেশে, যেটা বলছেন, আমাদের দেশে যে আদালত পাড়া, সেটা কেউ কেউ রাজনৈতিক অফিস হিসেবে বর্ণনা করেছে। আদালতের যা মাননীয় বিচারক বৃন্দ সম্পর্কে কোনো মন্তব্য আমার করার ইচ্ছে নেই, করার সুবর্ণনা। তবে বলা হয় যে মামলা নেওয়ার সময় অমুক নম্বর বিচারক মহোদয়ের কাছে আপনি গেলে বিচারটা পাবেন।
অর্থাৎ আমি আমি একটা সুবিধাটা পাবো। রাজনৈতিক দলের লোক, সেই রাজনৈতিক দলের বিচারকের খোঁজে আমরা ওখানে এই মামলাটা আমি সাবমিট করবো। এইরকম যদি হয়, কোন দেশে বিচারকেরা তো অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এই বিচারক শব্দের অর্থ হচ্ছে বিচারক, এবং উনি নিরপেক্ষ হবেন, এটাই মানুষের আশা। কিন্তু যদি আমি বিএনপির বিচারক, উনি আওয়ামী লীগের বিচারক, উনি জামাতের বিচারক, এই ধরনের যদি হয়ে যায়, তাহলে মানুষের শেষ আশ্রয় যেটা, আমাদের যে সর্বশেষ যেটা আশ্রয় আমরা নেব, সেই আশ্রয়টুকু ভেঙে গেলে কিন্তু দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তবে কক্সবাজার বিষয়টা ভিন্ন, যে উনি আমরা পত্রিকায় যেটা দেখলাম যে মাননীয় বিচারক একটা জামিন দেননি। উনি বলছিলেন যে এটা জামিনযোগ্য বিষয়, এটা জামিন দেওয়া যায়, এরকম কথাবার্তার মধ্যে উনি বিজ্ঞ আইনজীবীকে বলে যে ওনাকে হাত করা পড়া। এই জিনিসটা নজিরবিহীন। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আদালতে অত্যন্ত গর্হিত এবং অগ্রহণযোগ্য। বিচারক যদি উনি মনে করেন যে উনি ওনার প্রতি অসম্মান করা হয়েছে, উনি তো কন্ডাক্ট অফ কোর্টের বিষয়টা আনতে পারতেন। সরাসরি সরাসরি তো এভাবে করা বোধহয় সঠিক হয়নি। সঠিক হয়নি, একেবারে কোনো মতেই সঠিক হয়নি। এবং ওনার সামনে ওই যাকে হাত পড়ানো হয়েছে, ওনাকে আমাদের আইনজীবীরা নিয়ে আসছে। তাহলে ওনার বিচারে যে একটা ভাবমূর্তি, এবং ওনাকে বদলির জন্য আমাদের বিজ্ঞ জানানো হয়েছে, হয়তো ওনার বিরুদ্ধে একটা প্রসিডিং হতে পারে। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের স্থানীয় পত্রিকায়, আমাদের পৌর পর্যটন নগরী যেটা পৌর এলাকায়, এখানে পানির সমস্যার একটা, অর্থাৎ নিচে নেমে যাচ্ছে পানির স্তর। আসলে আমরা যারা নগরবাসী এখানে বসবাস করছি, দীর্ঘদিন ধরে আছেন, অনেক জেলা সদর হওয়ার কারণে বাইরে থেকে অনেক মানুষ এখানে আসা যাওয়া করছেন, চাকরির কারণে হোক, কোনো কারণে, ব্যবসায়িক কারণে হোক। তো পানির স্তর নেমে যাচ্ছে, সমুদ্রের পাড়েই আমাদের আমাদের এই নগরী, এই শহর, এই নগর, অথচ সঠিক সুস্বাদু শুদ্ধ পানি অভাব দেখা দিচ্ছে বলে একটা পত্রিকায় একটা সংবাদ আসছে। এই ব্যাপারে আপনার অভিমত? আমরাও সেটাই, আমরা দৈনিক বাকখালীতে একটা নিউজ আমরা করেছিলাম, যে আমরা পৌর মেয়রের উদ্ধৃতি দিয়ে করেছিলাম এটা। উনি বলেছিলেন যে কক্সবাজারের জন্য একটা ভয়াবহ দুর্যোগ নেমে আসছে। এদিকে হাঙ্গরপাড়া থেকে শুরু করে আমাদের যে উত্তর পৌরসভা, এটা অলরেডি লবণাক্ত হয়ে গেছে। ওখানে পৌরসভার পানি সাপ্লাই ছাড়া, প্রধান সড়কের উত্তর পাশে এলাকা, এটা পৌরসভার পানি সাপ্লাই ছাড়া কিন্তু মানে সুজাত পানি পাচ্ছে। ইদানিং পৌরসভার অফিসের সামনে যে গভীর নলকূপটা বসানো হয়েছে, এখানে লবণাক্ততার প্রভাব দেখা যাচ্ছে। এখন এটা বলা হচ্ছে যে পাহাড় থেকে যে পানি প্রবাহ আভ্যন্তরীণ ভাবে পানির নিচে যে একটা অন্তঃপ্রবাহ চলে, সেটা বাকখালী নদীতে পড়ে। বাকখালী নদীটা সুস্বাদু পানি ছিল, জোয়ারের সময় এটা লবণাক্ত, আবার ভাটার সময় সুস্বাদু পানিতে পড়ে যায়। এটা একটা বাকখালীর ঐতিহ্য। এখন আমরা যখন আভ্যন্তরীণ পানিগুলো বেশি পরিমাণে তুলি, সেদিন হিসাব হয়েছিল, এর উপর একটা সেমিনার হয়েছিল, শুধু আমাদের মোটেল জুড়ে প্রতিদিন 40 কোটি গ্যালন পানির দরকার। 40 কোটি গ্যালন। ওনারা যারা বিশেষজ্ঞ ছিলেন, আমার আরো আছে, ওনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পানির উপরে ওনাদের গবেষণা, এবং পানি নিয়ে ওনারা কাজ করেন। এই পানির গবেষণা করতে গিয়ে ওনারা দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ অবস্থা কক্সবাজার। সেই জন্য এখানে একটা সেমিনার ওনারা করেছিলেন, আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম। 40 কোটি গ্যালন যদি প্রতি 24 ঘন্টায় যদি আমাদের শুধু হোটেল মোটেল জন্য প্রয়োজন হয়, তাহলে আমাদের যে পুরো কক্সবাজার পৌরসভাটা আছে, আমাদের কত গ্যালন লাগে। এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কি গ্রহণ করতে পারছি? আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা পৌরসভা এবং জেলা প্রশাসক মহোদয় গিয়াসউদ্দিন সাহেবের আমাদের আমরা বসছিলাম, যে সেই সময় জাপানের একটা কর্তৃপক্ষ, ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে সমুদ্র থেকে পানি এনে ওনারা লবণ আলাদা করে ফিল্টারিং করে
আমাদের সুস্বাদু পানি আমাদের পৌরসভায় সরবরাহ করবেন এবং আলাদাভাবে লবণ উৎপাদিত হবে, এটাও আমরা বিক্রি করি। এখন কিন্তু সেই পরিকল্পনাগুলো আমাদের কর্তৃপক্ষ গ্রহণ করছেন না। এটা তো খুবই কারণ হচ্ছে এটা অযোগ্যতা, অদক্ষতা, মানুষের প্রতি তাদের ভালোবাসার অভাব, এবং মানুষের এই যে আমাদের এলাকার প্রতি তাদের ভালোবাসার অভাব। তাদের লক্ষ্য শুধু টাকার দিকে থাকে, কোন পর্যায়ে টাকা এলে হয়তো জাপানি কর্তৃপক্ষ ওনাদের কোনো টাকা দিয়ে দেয়নি, কোনো কমিশন দেয়নি, সেই জন্য এত বড় একটা প্রকল্প ওনারা গ্রহণ করেন। আমাদের নির্দার ভাষা নেই। খুবই চমৎকার একটা প্রকল্প। হ্যাঁ, খুবই চমৎকার ছিল, আমরা আরোহণ করতে পারতাম এবং পানিও আমরা নিরন্তর পানি সরবরাহ থেকে লবণ আমরা করতাম। এইগুলো গ্রহণ করবে না, কারণ এগুলো গ্রহণ করলে ওনাদের টাকার উৎস কমে যাবে। তা আমি ওনাদেরকে একটা বুদ্ধি দিতে চাই যে লবণ যখন উৎপন্ন হবে তখন ওখান থেকে ওনারা কিন্তু ভালো একটা আয় করতে পারবেন, কারণ মার্কেটের লবণ যেটা সেটাকে কম দামে দেখিয়ে ওনার ওখান থেকে একটা চিরন্তন ভাবে একটা আরাম করতে পারবেন। এই বুদ্ধিটা হয়তো ওনাদের বাসায় মাথায় কাজ করেনি, তবে এটা বাধ্য হবে যে এই ধরনের প্রকল্প নিতে। অর্ধেক অলরেডি আমরা লবণাক্ততায় পড়ে গেছি, আর অর্ধেক এমনকি হাসপাতালেও লবণাক্ততার সময় আমরা বিনীত ভাবে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আমাদের জেলা প্রশাসনকে অনুরোধ জানাবো, অচিরেই যাতে এই ধরনের প্রকল্পগুলো ওনারা কমিশন না পেলেও যাতে বাস্তবায়ন করে, মানুষের প্রতি দেখে, মানুষের প্রতি বিচার করে। আমাদের ভবিষ্যৎ যে খুবই অন্ধকার, খুবই ভয়াবহ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা সুসংবাদ দেখতে পাচ্ছি সব কুতুবদিয়ায় ধানের বাম্পার ফলনে বাঁশের ডোলের চাহিদা। বাঁশের ডোল বলতে আমাদের গ্রাম এলাকায় বাঁশ দিয়ে যে রিজার্ভয়ার, ধানের যে রিজার্ভয়ার তৈরি করে, এটাই এটা বাঁশের ডোল, আমরা বাঁশের ডোলই বলি। এটা দুইটাই আমাদের ভালো খবর। একটা হচ্ছে কি ধানের বাম্পার ফলন, আরেকটা হচ্ছে বাঁশের যে ব্যবহার, বাঁশের জিনিস আমাদের ঐতিহ্য জিনিস চাহিদা বৃদ্ধি পাবো। তবে এটা সম্ভব হবে না, এই জন্য একটা বাঁশের দাম এখন 30 থেকে 40 টাকা। একটা ডোল তৈরি করা মানে হচ্ছে একটা সোনার আগে নিচে পানি, মাটি নিচে ঘরে পেতো, হ্যাঁ, কলসি সোনার কলসি। একটা ডোল তৈরি করা মানে একটা সোনার কলসি তৈরি করা। বাঁশের এরকম উৎপাদন কমে যাওয়ার পেছনে কি কারণ বলে মনে করছেন? আমি বাঁশের জন্য খুব বিখ্যাত ছিল। আমি যে বার্মিন মার্কেট এলাকায় এদিকে একটা দোকান বসে, বুধবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন। ওখানে বাঁশের কচি অংশ, এটা কোরাল কি বলে, এগুলো গোল গোল করে কেটে এগুলো রান্না করে সারা চট্টগ্রাম এমনকি এখানেও আসে। এভাবে যদি কচি বাঁশগুলো যদি আমরা নিধন করে ফেলি, প্লাস বিভিন্ন ধরনের এই যে আমাদের এই যে আমরা কাগজ তৈরি করি, কাগজ মিলেও বাঁশের চাহিদা, এই ধরনের চাহিদা আমরা, এবং যে বাঁশ অঞ্চলগুলো এখন ঘর বাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বাড়ছে, পাহাড়গুলো, ওই যে কথাটা বললেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বাঁশের কচিকে আমরা বাঁশকল যেটাকে বলা হচ্ছে স্থানীয় ভাষায়, সেটাকে যে আমরা যে হিসেবে ব্যবহার করছি, খাদ্য তালিকায় নিয়ে আসছি, এটা কিন্তু যেমন ধরুন সরকার মাছের জন্য বা বিশেষ করে ইলিশ মাছের জন্য একটা ছাটকা ধরা যাবে না, বা এই মাস থেকে এই মাস পর্যন্ত মাছের পোনা ধরা যাবে না বা মাছ ধরা যাবে না, এই ধরনের একটা নিষেধাজ্ঞা সরকারি ভাবে আইন করে দেওয়া হচ্ছে। বাঁশের ক্ষেত্রে কি এই ধরনের কোন আইন একটা দ্রুত আইন, আমাদের তো অনেক আইন আছে, আইন বাস্তবায়ন মার্কেটে যাদের বাঁশ কুড়োল বলে, বাঁশ কুড়োল যারা বিক্রি করবে তাদের জরিমানা করা, গ্রেফতার করা, এবং ওখানে বাঁশ এগুলি দরকার না দেওয়া, এই ফলে বাঁশের চাহিদা। এখন আগে আমরা দেখতাম যে আমাদের বাড়ি ঘরে আমাদের ভিটায় আমাদের বাঁশের চাষ করতাম, এখন বাঁশের চাষও দেখা যাচ্ছে বাঁশ করে, এটা আইন করা খুবই দরকার। দৈনিক ইনারি শহরে ইয়াবা ও হেরোইনের অপ্রতিরোধ্য বাণিজ্য, সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচন, আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে, আদালত চলাকালে আইনজীবী আটক। দৈনিক হিমছড়ি মেয়াদ শেষের আগেই আসছে নতুন সরকার,
জামানত হারালেন নিকটতম 61 প্রার্থী। মন্ত্রিসভা নিয়ে জল্পনা কল্পনা। অবৈধভাবে নির্বাচিত এই সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তো বলেছেন জালালি। আগামী সপ্তাহেই নতুন সরকার। ভোট কারচুপি রুমখাস্টায় পাহাড়চড়ায় মালয়েশিয়াগামী 10 যাত্রী আটক। অবৈধভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা জেলা বিএনপির মিছিলের বক্তব্য। ক্ষমতা দখল করে চেয়ারে বসা যায়, জনপ্রতিনিধি হওয়া যায় না। এমপি কাজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। দৈনিক আমাদের কক্সবাজার। রাবার ড্যামের পানি প্রকল্পের 7 কোটি 30 লাখ টাকা পানিতেই ভেসে যাচ্ছে। নির্বাচনী গেজেট প্রকাশ, 3 দিনের মধ্যে শপথ। মাহবুব মিলন রিমান্ডে, সেলিমা কারাগারে। দৈনিক দৈনন্দিন। নবনির্বাচিত এমপিরা শপথ নিচ্ছেন আজ। নিউ ইয়র্ক টাইমসকে খালেদা, সময় হলেই জামাতের সম্পর্কে। ইরানি সমুদ্র সৈকতে কাসিমের মৃত্যু। বিরোধী নেত্রী হচ্ছেন রোশন, তার সাথে শপথ নেবেন রোশনের সংবাদ সম্মেলন। আচ্ছা, আমরা এখানে স্থানীয়ভাবে একটা সংবাদ দেখতে পাচ্ছি একটা পত্রিকায়, বিশেষ করে ইরানি সমুদ্র সৈকতে কাসিমের মৃত্যুর একটা সংবাদ পত্রিকায় মোটামুটি এসছে এই সংবাদটা। হঠাৎ করে আমাদের এই যে জীব বৈচিত্র্য, আমাদের সমুদ্রের যে জীব বৈচিত্র্যের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, বিভিন্ন কাঁকড়া, কাসিম এবং সমুদ্রের জীব, এগুলো কিন্তু এখন তাদের জীবন কিন্তু এখন হুমকির মধ্যে। কাসিম এখন হঠাৎ করে মৃত্যুবরণ করছে, কোন জ্বালানিতে আটকা পড়ে যাচ্ছে। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? যে বিষয়টা হচ্ছে যে 1957 সালে জাতিসংঘে যে একটা সভা হয়েছিল, পরিবেশের যে উইংটা আছে জাতিসংঘে, ওখানে কাসিমকে রক্ষার জন্য সদস্য দেশগুলো ওখানে একটা স্বাক্ষর করেছে। কাসিম রক্ষা করতে হবে, কারণ হচ্ছে কাসিম বলতে আমরা এখানে যেটাকে বলেন যে কচ্ছপ, কচ্ছপ অনেক প্রজাতির কচ্ছপ আছে। যাই হোক, সামুদ্রিক যে কচ্ছপ গুলো আছে অথবা আমাদের পুকুরে, ওদের কাজ হচ্ছে যে পুকুর অথবা সমুদ্রের তলদেশে ওখানে পানিতে যে মারা বিভিন্ন ধরনের মারা জীবজন্তু যেগুলো আছে ওগুলো খাওয়া হচ্ছে কাসিম। সেজন্য কাসিমকে বলা হয় যে ন্যাচারাল ক্লিনার। আমাদের সমুদ্রের তলদেশে এবং পানিতে এগুলোকে খেয়ে ওনারা সমুদ্রের পানিকে পরিষ্কার রাখে। যদি কাসিম প্রাকৃতিক ভাবে দেওয়া না হতো, মৃতদেহ পচন হওয়ার আগেই, নষ্ট করার আগেই কাসিমটা যদি দেওয়া না হতো, তাহলে সমুদ্রের পানি কিন্তু ভয়াবহ বিপজ্জনক হয়ে যেত। এবং আমাদের সমুদ্র উপকূলে ন্যাচারাল ক্লিনার হচ্ছে যে কাঁকড়া সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখে, এবং কাসিম সমুদ্রের পানি এগুলো পরিচ্ছন্ন রাখে। সেই জন্য কাসিম এবং কাঁকড়া রক্ষার জন্য এটা চুক্তি হয়েছিল। এই কাঁকড়া, এই যে কাসিম যেগুলো কচ্ছপ বলি আমরা, সেগুলো এখন মারা পড়ছে প্রতি বছরে। কিন্তু এই সময়টুকু এবং গ্রীষ্মকালের একটা সময় কাসিম গুলো মারা যায়। কারণ হচ্ছে যে এটার মধ্যে বেশ কয়েকটা কারণ আছে। আমাদের যে জেলেরা আছে, জেলেরা মনে করে যে কাসিম যদি জালে ধরা পড়ে, হ্যাঁ, আমাদের আমাদের কপালের সামনে আছে, অপয়া হিসেবে চিহ্নিত করে। এই সময়টুকুতে কাসিমরা কিন্তু ডিম পাড়ার জন্য আসে, তীরের দিকে আসে, তখন জালের মধ্যে ধরা পড়ে। জালের মধ্যে ধরা পড়লে ওরা যে বরফ ভাঙার জন্য যে বল্লম রাখে, ওটা দিয়ে মাথাটা ভেঙে ছেড়ে দিই। খুব রাগ করে কাসিমটাকে মেরে ফেলে। এই মরা কাসিম কিন্তু এখানে বেশি আসে, খুবই জঘন্য। এবং ডিম পাড়ার জন্য যখন আসে, তখন কুকুরের হামলায় করে, শিয়াল কুকুরের হামলায় করে। আবার অনেক সময় আমাদের কিছু জেলে আছে, তারা কাসিমের ডিম খায়, কাসিমের মাংস। ওরাও কিন্তু রান্নিশিতে টর্চ দিয়ে কাসিম খুঁজতে থাকে। বিভিন্ন কারণে কিন্তু আমাদের উপকূলে কাসিম মারা যাচ্ছে। ডিম পাড়ার জন্য আসে, সেখানে দুটো মৌসুম আছে, ডিম পাড়ার জন্য আসলে এরা মারা যায়, এবং যাদের ধরা পড়লো মারা যায়। এই সময় কিন্তু কাসিমের এই সময়টুকু চলে গেলে কাসিম কিন্তু দূর সমুদ্রে চলে যায়, গভীর সমুদ্রে চলে যায়।
কেউ ডিম পারলে পারলো, না পারলে পারতো না পারলেও কিন্তু ওরা মারা যায়। আচ্ছা, এক্ষেত্রে আমরা জেলেদেরকে, বিশেষ করে সমুদ্র নিয়ে যাদের কাজ কারবার, মৎস্য চাষী আছে বা অন্যরা, তাদেরকে কি কোন ধরনের সচেতনতামূলক অ্যাওয়ারনেস মূলক কোন ধরনের পরিকল্পনা সরকারি এবং বেসরকারি তো অনেক সংস্থা পাবলিক কাজ করে। এই ধরনের কোনো কি উদ্যোগ নেওয়া কি যায় না? মৎস্য গবেষণা কেন্দ্রে কোনো সময় দেখা করতে জেলেতে নিয়ে কোনো ভ্যাকসিন কারণ এটা তো এক ধরনের কুসংস্কার, এই যে জালে আটকা পড়লে তাদের মধ্যে অপয়া হবে, কোনো কিছু পাবে না। তো এই জিনিসটাকে আমাদের অ্যাওয়ারনেস বলতে একটা এসি রুমে আমরা বসি, ওখানে কিছু খাওয়া দাওয়া করে 120 টাকার একটা প্যাকেজ দেওয়া হয়, পানি বোতল দেওয়া হয়, 200 টাকা 300 টাকা নিয়ে সারাদিন বসে রাখি। ওরা কি বলে জেলারাও বোঝে না, জেলারা কি বলে ওরা বোঝে না, এটা নিয়ে একটা সেমিনার ধরনের একটা মানে টাইম নষ্ট করা কিছু বিষয় আছে, কিছু ওয়ার্ল্ড ব্যাংকে কিছু টাকা দেয় যারা এখন যাইতে হবে। যাই হোক, আমরা বারবার বলেছিলাম যে আপনারা কাশিম অথবা কিছু আমাদের যে খানঘর আছে খানঘরে বিভিন্ন প্রজাতির যে বিষয়গুলো রক্ষা করার জন্য এটা জেলে পাড়া যেতে হবে, এবং যেখানে তৃণমূল এলাকায় যেতে এবং তাদের কর্মহীন সময়ে আপনাদেরকে ওখানে মিটিং করতে, কর্মহীন সময়টা বের করতে হবে। বের করে আপনাদের এসি রুমে থেকে নিয়ে এসে সারাদিন কাজকর্ম বন্ধ, জেলে যেতে পারলো না, 200 টাকা দিলেন খাওয়া দাওয়া, এটা নিয়ে তো কোনো অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে না। এই ধরনের কাজকর্মগুলো চলে, এটা কিন্তু মাইক দিয়েই কিন্তু করতে হয়, জেলে পাড়ায় মাইক দিয়ে এইসব মিটিং টিটিং করতে হয়। তো আমাদের কক্সবাজারের 4জন সংসদ সদস্য, একজন নির্বাচিত হয়েছেন, 3জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। আজকে ইতিমধ্যেই আপনার কথা থেকে বোঝা যাচ্ছে ইতিমধ্যেই তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমরা সরকারে তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমাদের বিরোধী দলীয় নেতা হিসেবে এগিয়ে আসছেন রওশন এরশাদ। রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী হচ্ছেন ওখানকার জাতীয় পার্টি যদি বা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে এই সংসদ নির্বাচনে সামনে এগিয়ে এসেছে। সেক্ষেত্রে দলীয় প্রধান এরশাদকে বাদ দিয়ে রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করার একটা কথাবার্তা চলছে, কেন এই ধরনের হচ্ছে? এটা রওশন এরশাদ গত রাত্রে বলছে যে রওশন এরশাদকে তাদের সংসদীয় নেতা করা হয়েছে। রওশন এরশাদ বলেছেন যে উনি রাষ্ট্রপতি ছিলেন, বলছেন যে আমি তো রাষ্ট্রপতি ছিলাম, এখন আমার বিরোধী দলীয় ওনার জন্য ইমোশনের মধ্যে বলছে যে ওনাকে কি করা হবে এটার একটা মানে দর কষাকষি এখনো চলছে। দর কষাকষি যে বিশ্বাস হবে উনি সুস্থ হবেন। এখন আমরা জানি যে সুস্থ হওয়াটা তো মানে চিকিৎসা ফলে হয়তো উনি মারা যাবেন, না সুস্থ হবে, মানে চিকিৎসার বিষয় আছে। সে উনি যদি বলতেন যে হ্যাঁ চিকিৎসা চলবে আল্লাহ রহমতে, যদি আমার শরীর সুস্থ আমি সুস্থ হবো। এখন বলছে যে দর কষাকষি শেষ হলে উনি সুস্থ হবে, অর্থাৎ উনি রাজনৈতিকভাবে অসুস্থ আছে। এবং আমি আপনার একটা প্রথম যে আমাদের কক্সবাজারের 4জন সংসদ সদস্য ওনারা শপথ গ্রহণ করেছেন, সংসদ সদস্য হয়েছেন। পুরো আগে আমরা দেখেছিলাম যে সংসদ সদস্যরা আমাদের উন্নয়নে, আমাদের সমস্যায় আমরা ওনাদের কোন কিছু আমরা সহযোগিতা পাইনি। যেমন আমাদের সোনা দিয়ে কারাবন্ধ জ্বালিয়ে দেওয়া হলো, উনি খোদ সংসদ সদস্যই জ্বালিয়ে দিয়েছিলেন তৎকালীন মাহমুদুল্লাহ ফকির। আমার বিরুদ্ধে 25 কোটি টাকার মামলা, আমরা বলছিলাম যে সংসদ সদস্য এটা করেছেন সেই জন্য। যাই হোক, তারপরে আমাদের এদিকে যেটি করা হচ্ছিল আমাদের জাল গাছ কেটে, উনি আমাদের মন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন সাহেবের নেতৃত্ব হচ্ছে। এখন আমাদের যে সংসদ সদস্যগণ যারা নির্বাচিত হয়েছে ওনারা এই ধারাবাহিকভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই ধ্বংসাত্মক কার্যকলাপ গুলো করবেন বলে আমরা আশা করছি। এবং যে আমরা যে আলোচনা করলাম যে লবণাক্ততা দূর করা, অমুক করা, সমুক করা, এই ধরনের ওনাকে পাবো না বলে আমরা এখন আশা করছি। যদি বাই চান্স আল্লাহর কোন রহমত যদি আমাদের বর্ষিত হয়, ওনারা যদি চুপ করে আমাদের দিকে তাকান, সেটা আমাদের কিছু পাওয়া হবে। আমরা ওদের কাছে দোয়া করি যে ওনারা আন্তর্জাতিকতা বাদ দিয়ে আমাদের কক্সবাজারে, যেমন আমরা 21শে ফেব্রুয়ারিকে আমরা ঘরে ফেরা বলে মনে করেন আমাদের সাহিত্যিকেরা।
হ্যাঁ, ওনারা যদি কিছুটা ঘরে ফিরেন, লোক লালসাতে থাকবে ওনাদের, 90% লোক লালসা থাকুক, ওনারা এটা ধ্বংস করুক, ওনার ধ্বংস করার জন্য ওনাদের সৃষ্টি। আল্লাহ রহমতে যদি 10% আমাদের দিকে একটু থাকেন, আমরা ধন্য হয়ে যাবে। আল্লাহ রহমতে আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি 10% ওনারা একটু কক্সবাজারের দিকে। আসলে হ্যাঁ, না আমরা আশা করছি নবনির্বাচিত অনেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন ওখানে, আমরা আশা করব আগামীতে যাতে তাদের সেই রাজনৈতিক কর্মকাণ্ড অবারিত রাখার জন্য জনগণের ভালোবাসা যাতে তাদের দিকে উদ্বুদ্ধ হয় প্রতিদিনই, প্রতি ক্ষণে প্রতি সময়ে, সেই বিষয়টা তারা মাথায় রেখে, চিন্তায় রেখে, তাদের চেতনায় ধারণ করে তারা তাদের ভূমিকা পালন করবে, সেই আশা আমরা অবশ্যই করব। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আজকে আপনার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা উপভোগ করলেন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আমাদের এই আয়োজন আপনারা আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।